ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কম টাকা খরচা করে কিভাবে একদিনের ছুটিতে কার্শিয়াং শহর ঘুরে দেখবে তারই কিন্তু ইনফরমেশন তুলে ধরবো। বন্ধুরা, কম টাকা খরচা করে কার্শিয়াং ভ্রমণের জন্য আমাদের যাত্রা শুরু করতে হবে সোজা কলকাতা থেকে। কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেন ধরে কত টাকা খরচা করে তোমরা শিলিগুড়িতে এসে পৌঁছাবে এবং শিলিগুড়িতে পৌঁছে গিয়ে কোথায় তোমরা গেলে পরে মাত্র ৫৫ টাকা খরচা করে সরকারি বাস ধরে আবার কার্শিয়াংয়ে এসে পৌঁছাতে পারবে। কার্শিয়াংয়ে পৌঁছে গিয়ে আবার মেন মার্কেটের কাছে কোথায় ভিউ রুম নিয়ে থাকতে পারবে, তাও কম টাকা খরচা করে। তার A to Z ইনফরমেশন কিন্তু তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। এখানেই শেষ নয় বন্ধুরা, কোথায় গেলে পরে তোমরা সস্তায় বাঙালি খাবার দাবার একদম পেট ভরে খেতে পারবে। তাছাড়াও কার্শিয়াংয়ের সুন্দর সুন্দর টুরিস্ট স্পটগুলো কোনো রকম টাকা পয়সা খরচা না করে শুধুমাত্র পায়ে হেঁটে কিভাবে ঘুরে দেখবে সেটাও কিন্তু জানিয়ে দেব। আশা করছি তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই চ্যানেলটি হাইপ করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। মাত্র একদিনের ছুটিতে কার্শিয়াং ভ্রমণের জন্য আমার যাত্রাটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। এখন দাঁড়িয়ে রয়েছে আমি শিয়ালদা স্টেশনের উত্তর শাখার একদম ঠিক সামনে। আমার ব্যাক সাইডে পুরো এ প্রান্ত থেকে ও প্রান্ত শিয়ালদা রেলওয়ে স্টেশনের সামনের দিকের এরিয়াটা কিন্তু ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। তবে বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর ঠিক 1টা। শিয়ালদা স্টেশন থেকে আজকে রয়েছে কিন্তু দুপুর বেলা ঠিক 3টের সময় তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেন, যে ট্রেন ধরে আমি সোজা রওনা দেব শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। তবে বন্ধুরা, ট্রেন তো 3টের সময় ছাড়বে, হাতে এখনো অনেকটা সময় রয়েছে। তাই আমি সোজা প্ল্যাটফর্মের বাইরের দিকে না দাঁড়িয়ে থেকে সোজা প্ল্যাটফর্মের দিকেই এগিয়ে যাব এবং প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে বাকি ইনফরমেশনগুলো তোমাদের কাছে পৌঁছে দেব। ভারতের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে থেকে ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন যদি বলো তাহলে কিন্তু শিয়ালদা স্টেশনের নামটাই উঠে আসে। আর এই শিয়ালদা স্টেশন থেকে প্রত্যেক দিন হাজারো হাজারো মানুষ ট্রেন যাত্রা শুরু করে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছায়। এইদিকে আমি যে ট্রেনে জার্নি করব সেই ট্রেনটিও তার ট্র্যাকে চলে এসেছে। ট্রেন ছাড়া নির্ধারিত সময় থেকে মোটামুটি 1.5 ঘন্টা আগে তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেন দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। ট্র্যাকে এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর আমি 12 নম্বর প্ল্যাটফর্মে চলেও এসেছি। তবে বন্ধুরা, তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেন ধরে আজকে আমার কিন্তু শিয়ালদা স্টেশন থেকে সবার প্রথম জার্নি হবে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত। মোটামুটি 1 মাস আগে আমি কিন্তু IRCTC অ্যাপ্লিকেশন থেকে অনলাইনে ট্রেনের টিকিটটা কেটে রেখেছিলাম। মাথা পিছু খরচা হয়েছিল 340 টাকা। আচ্ছা, তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেনে কিন্তু জেনারেল কোচও রয়েছে একদম সামনের দিকে এবং লাস্টের দিকে। তোমরা চাইলে জেনারেলেও কিন্তু জার্নি করতে পারো। জেনারেলে জার্নি করলে পরে যেহেতু অনেকটা দূরের জার্নি, কষ্ট হতে পারে, তাই আগে ভাগে একটু প্ল্যান করে তোমরা যদি আগে থেকে টিকিটটা কেটে রাখো তাহলে কিন্তু জার্নিটা অনেকটা কমফোর্টেবল হবে। যাই হোক, আমার তো কনফার্ম টিকিট, এবারে আমি সোজা কিন্তু সিটে গিয়ে বসবো। শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেন একদম সঠিক সময় শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেন ছাড়াও উত্তরবঙ্গে পৌঁছানোর জন্য আরো বেশ কিছু ভালো ভালো ট্রেন রয়েছে। যেমন শিয়ালদা স্টেশন থেকে তোমরা পেয়ে যাবে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন এবং শিয়ালদা স্টেশন থেকে রয়েছে 12343 দার্জিলিং মেল। শিয়ালদা স্টেশন থেকে রয়েছে 12377 পদাতিক এক্সপ্রেস ট্রেন এবং হাওড়া স্টেশন থেকে তোমরা যারা ট্রেন ধরতে চাইছো তারা 15961 কামরূপ এক্সপ্রেস ট্রেন ধরতে পারো। ট্রেন নাম্বার সহ যে কটা ট্রেনের নাম আমি তোমাদের জানালাম প্রত্যেকটা ট্রেনই কিন্তু NGP স্টেশন মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে দাঁড়ায়। শিয়ালদা স্টেশন থেকে ফাইনালি 573 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি পৌঁছে গিয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশনের এখন আমি দাঁড়িয়ে রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন সোজা বেরিয়ে গেল তার গন্তব্যস্থলের দিকে। আচ্ছা বন্ধুরা, ট্রেন কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর কথা ছিল মাঝরাতে 2:10-এ, সেখানে ট্রেন কিন্তু পৌঁছালো 2:25-এ। যাই হোক, এইবারে তোমাদের আরো একখানা কথা বলি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলে যে আমরা যদি মাঝরাতে নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে পৌঁছাই
কোনো রকম সমস্যার মুখে পড়বো কি পড়বো না। আমাকে যদি তোমরা ফলো করো তাহলে তোমরা কোনো রকম সমস্যার মুখে পড়বে না, এতটুকুনি আমি বলে দিতে পারি। এখন আমি 1 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। 1 নাম্বার প্ল্যাটফর্মে এই যে দোকানটা রয়েছে তার পাশ দিয়ে দেখো চলমান সিঁড়ি দেখা যাচ্ছে। চলমান সিঁড়ি ধরে একদম আমি কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনের মেন গেটের দিকে বেরিয়ে যাব। নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরের এখন আমি মেন গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এর আগেও এসে দেখেছিলাম কাজ হচ্ছে, কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরের বাইরের দিকের এরিয়াতে কিন্তু ফুল দমে কাজ চলছে। আচ্ছা, অবশিষ্ট রয়েছে শুধু ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এখানে যে টয় ট্রেনের যে ইঞ্জিনটা সেটা, যেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এবং আমার ভিডিওর ক্লিপে তোমরা দেখতে পারবে। মেন গেট দিয়ে যখন তোমরা বাইরের দিকে বেরিয়ে আসবে দেখবে একটা বাঁ দিকে রাস্তা চলে যাচ্ছে, একটা ডান দিকে যাচ্ছে, একটা সোজা রাস্তা চলে যাচ্ছে। কোনো রাস্তাই ধরবো না, বাঁ দিকের রাস্তাটা যেদিকে যাচ্ছে আমি কিন্তু এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব শেয়ার গাড়ির যে স্ট্যান্ডটা রয়েছে সেখানে যাওয়ার জন্য। নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরের সামনে মেন গেট থেকে 2 মিনিট হাঁটা পথে আমি চলে এসেছি কিন্তু শেয়ার গাড়ির যে স্ট্যান্ড রয়েছে সেই শেয়ার গাড়ি স্ট্যান্ডে। এখানে আসার পরেই দেখলাম রোডের ওপরে কিন্তু লাইন দিয়ে ম্যাজিক ভ্যানগুলো দাঁড়িয়ে রয়েছে। এই ম্যাজিক ভ্যান ধরে মাথা পিছু 40 টাকা ভাড়া দিয়ে সবার প্রথমে পৌঁছাবো শিলিগুড়ি বাস স্ট্যান্ড, যাকে বলা হয় শিলিগুড়ি NBSTC বাস স্ট্যান্ড, সেখানেই যাব। তবে তাছাড়াও বন্ধুরা শেয়ার গাড়ি ছাড়াও তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বিশাল বড় গাড়ি স্ট্যান্ড। এখানে তোমরা পার্সোনাল গাড়ি মানে রিজার্ভ করেও কিন্তু বিভিন্ন জায়গায় পাহাড়ে যদি তোমরা যেতে চাও যেতে পারবে। এই গাড়ি ধরে এখন সোজা রওনা দেবো শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বর থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দূরত্ব এই 8 কিলোমিটারের মতো। তবে বন্ধুরা, আমি যে তোমাদেরকে ভাড়াটা বললাম যে NJP থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড যেতে লাগছে এখন মাথা পিছু 40 টাকা করে, যেহেতু আমি একদম মাঝ রাতের দিকে গাড়িটা ধরেছিলাম তাই কিন্তু 40 টাকা লেগেছিল। সকাল 7টার পরে যারা ট্রেন থেকে নেমে এইখান থেকে শেয়ার গাড়ি ধরবে তারা কিন্তু মাথা পিছু 30 টাকা দিয়ে বাস স্ট্যান্ডের সামনে চলে আসতে পারবে। ঘড়ির কাঁটায় বাজে এখন ভোর 4:30 আর আমি পৌঁছে গিয়েছি শিলিগুড়ি NBSTC বাস স্ট্যান্ডের একদম ঠিক ভেতরে। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু শেয়ার গাড়ি থেকে নেমেছিলাম বাস স্ট্যান্ড এরিয়ার সামনে যে মেন রোডটা রয়েছে সেখানে, যাকে বলা হয় ভানুভক্ত চক। আর যেহেতু আমি ভিডিও শুট করছিলাম যার কারণে বাস স্ট্যান্ড এরিয়াতে আসতে আমার একটু লেট হয়ে গেল। আশা করছি আমার থেকে আগেই তোমরা পৌঁছে যেতে পারবে। এদিকে দেখো পরপর কিন্তু বিশাল বড় রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সামনেই রয়েছে বেশ সুন্দর বসার ব্যবস্থা। আগে ভাগে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলে পরে তোমরা এখানে কিন্তু বসে থাকতে পারবে। এইবারে বলি, কার্শিয়াং যাওয়ার জন্য শিলিগুড়ি NBSTC বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস আমি ধরবো। তবে টিকিট কাউন্টার খুলবে কিন্তু ভোরবেলা ঠিক 5:30টার সময়, তাই আমাকে কিন্তু লাইনে দাঁড়িয়ে টিকিটটা কাটতে হবে টিকিট কাউন্টার থেকে। মোটামুটি 5টার সময় আমি কিন্তু লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়বো। আর এতক্ষণ কিন্তু মানে যতক্ষণ না টিকিট কাউন্টারটা খুলছে ততক্ষণ আমি বসে এখানে একটু অপেক্ষা করব। এইখানে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানাবো। যেমন যখন তোমরা এখানে বসে থাকবে অবশ্যই নিজেদের ব্যাগপত্র নিজেদের দায়িত্বে রাখার চেষ্টা করবে। শিলিগুড়ি NBSTC বাস স্ট্যান্ডের ভেতরে টিকিট কাউন্টারের পাশেই রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা, তোমরা চাইলে এখান থেকে ফ্রেশ হয়ে নিতে পারো। তাছাড়াও এইখানে বসে থাকাকালীন অনেকেই তোমাদেরকে গাড়ি হোটেল এইসবের কথা জিজ্ঞেস করবে, একটু তাদের ইগনোর করবে। যখন আমি বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছিলাম বন্ধুরা তখন তো দেখেছিলে চারিদিকে কিন্তু অন্ধকার ছিল, এখন কিন্তু সূর্যের আলো উঠে গিয়েছে। যাই হোক, টিকিট কাউন্টারে আমি লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে নিয়েছি কার্শিয়াং যাওয়ার জন্য। মাথা পিছু খরচা হলো কিন্তু সরকারি বাস ধরে কার্শিয়াং যেতে মাত্র 55 টাকা। তবে বন্ধুরা সকাল 6টার সময় কিন্তু এই বাসটি ছাড়বে দার্জিলিং এর উদ্দেশ্যে, আর আমি নামবো কার্শিয়াং-এ। তোমরা যারা দার্জিলিং যেতে চাইছো তারা কিন্তু এই বাসের টিকিট কেটে দার্জিলিং-এও পৌঁছে যেতে পারবে খুব অল্প টাকা খরচা করে। তাছাড়াও বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, যখন তোমরা টিকিট কাউন্টারের সামনে গিয়ে লাইনে দাঁড়াবে অবশ্যই কিন্তু মাথায় রাখবে যদি তোমরা বেশি সংখ্যক মানুষজন থাকো একজন মানুষকে কিন্তু শুধুমাত্র 4টে সিটের টিকিট দেওয়া হয়। তো তোমরা যদি বেশি সংখ্যক মানুষজন থাকো দুজন গিয়ে লাইনে দাঁড়িয়ে কিন্তু ভাগ ভাগ করে টিকিটগুলো কেটে নেবে। চলো তাহলে এবারে সিটে গিয়ে বসা যাক। এই বিষয়টা তোমরা একটু মন দিয়ে শুনবে। আমি দার্জিলিংগামী বাসে উঠলাম, তবে নামবো কিন্তু কার্শিয়াং শহরে। দার্জিলিংগামী একটি বাসের মধ্যে শুধুমাত্র 5টা সিট থাকে কার্শিয়াং যাওয়ার জন্য, তাই তোমরা যদি 5 জন থাকো তোমরা আরামে 5 জন সিটে বসে কার্শিয়াংয়ে পৌঁছাতে পারবে। যদি 5 জনের বেশি হয়ে যাও তাহলে কিন্তু বন্ধুরা টিকিট অবশ্যই পাবে এবং বাসে করে কার্শিয়াং পর্যন্ত জার্নিও করতে পারবে।
5 জন সদস্য বসতে পারলে পরে বাকি সদস্যদের কিন্তু দাঁড়িয়ে যেতে হবে। তবে একটা বুদ্ধি আমি তোমাদের দিতে পারি, শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস ধরে কার্শিয়াং যেতে মাথাপিছু খরচা হয় 55 টাকা। এইখানে তোমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাউকে কোনো কিছু না জানিয়ে কাউন্টারে গিয়ে সরাসরি দার্জিলিং যাওয়ার জন্য টিকিটটা কেটে নাও মাথাপিছু 105 টাকা খরচা করে, তাহলে কিন্তু অনায়াসে তোমরা যে কজনই থাকো না কেন সিটে বসে কার্শিয়াং পর্যন্ত জার্নি করতে পারবে। এইবারে বাকিটা তোমাদের ওপরে, তোমরা 105 টাকা খরচা করে সিটে বসে কার্শিয়াংয়ে যেতে চাইছো, নাকি তোমরা 55 টাকা ভাড়া দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্শিয়াংয়ে আসতে চাইছো। কম টাকা খরচা করে সরকারি বাস ধরে কার্শিয়াংয়ে পৌঁছানোটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। তবে বাস ছাড়াও কিন্তু আরো অনেক অপশন রয়েছে কার্শিয়াংয়ে পৌঁছানোর জন্য, যেমন শিলিগুড়ি থেকে তোমরা কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাবে এবং পার্সোনাল গাড়ি রিজার্ভ করেও আসতে পারো। বাকিটা পুরোটাই তোমাদের উপরে যে তোমরা কিভাবে কার্শিয়াংয়ে আসতে চাইছো। বাস থেকে নেমে পড়েছি আমি কার্শিয়াং রেলওয়ে স্টেশনের একদম ঠিক সামনে যে মেন রোডটা রয়েছে সেখানে। ব্যাক সাইডে দেখো গাড়িগুলো যাচ্ছে, আর হাতের ডান দিকে সোজা রাস্তা ধরে বাস কিন্তু বেরিয়ে গেল দার্জিলিং এর উদ্দেশ্যে। আমি নেমে পড়েছি কার্শিয়াং রেলওয়ে স্টেশনের সামনে, তাই একটু কার্শিয়াং রেলওয়ে স্টেশনটাই ঘুরে দেখছি। এখন কিন্তু একদম স্টেশন চত্বরের ভেতরেই রয়েছি। আমরা যেসব জায়গায় থাকি মানে সমতল অঞ্চলের কিন্তু রেলওয়ে স্টেশনগুলো অন্যরকম ভাবে সাজানো গোছানো আমরা দেখে থাকি, কিন্তু পাহাড়ি অঞ্চলের কিন্তু রেলওয়ে স্টেশনগুলো দেখো কি সুন্দর, আর চারিদিকের ভিউ কিন্তু দারুণ। আজকে কার্শিয়াং এর ওয়েদার ভীষণ সুন্দর, মাঝে মধ্যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর খুব বেশি গরমও নেই বেশি ঠান্ডাও নেই। আশা করছি খুব সুন্দরভাবে কার্শিয়াং শহরটা ঘুরে দেখে নিতে পারবো। তবে বন্ধুরা, শিলিগুড়ি থেকে আমি জার্নি শুরু করেছিলাম, মাত্র 1.5 ঘন্টার জার্নিতে কিন্তু খুব সুন্দরভাবে সেফ একটা জার্নি কমপ্লিট করে কার্শিয়াংয়ে পৌঁছে গিয়েছি। দূরে দেখা যাচ্ছে দেখো রেল লাইনের ট্র্যাকের ওপরে দাঁড়িয়ে রয়েছে টয় ট্রেনের ইঞ্জিনগুলো এবং টয় ট্রেনগুলো, দেখতে বেশ ভালো লাগছে। কার্শিয়াং টয় ট্রেন স্টেশন, যা দার্জিলিং হিমালয় রেলওয়ে স্টেশনের একটি অংশ বলেই মানা হয়। তোমরা চাইলে কার্শিয়াংয়ে কিন্তু টয় ট্রেন ধরেও আসতে পারবে, আবার কার্শিয়াং থেকে টয় ট্রেন ধরে তোমরা দার্জিলিংয়েও যেতে পারবে। এইবারে ভাবছো ট্রেনের টিকিটটা কিভাবে কাটবো। অন্যান্য জায়গায় ভ্রমণের আগে যেরকম আমরা IRCTC অ্যাপ্লিকেশন থেকে অনলাইনে ট্রেনের টিকিট কাটি, তেমনি তোমরা কিন্তু টয় ট্রেনেরও টিকিটটা পেয়ে যাবে IRCTC অ্যাপ্লিকেশন থেকে। তবে হ্যাঁ, যেহেতু টয় ট্রেনের অনেক ডিমান্ড থাকে তাই আগে ভাগেই টিকিটটা কাটতে হবে। 2-4 পা সামনের দিকে এগিয়ে আমি চলে এসেছি। দূর থেকেই টয় ট্রেনের ইঞ্জিনটা দেখতে পারছিলাম, ভাবলাম কাছের থেকে একটু দেখে যাই। এখানে দেখো টয় ট্রেনের ইঞ্জিন, আর এই সাইডে পরপর দুটো রেল লাইনের ট্র্যাকে কিন্তু রয়েছে টয় ট্রেনের যে বগিগুলো, সেগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই দিকে একটা বোর্ডের মধ্যে কার্শিয়াং লেখা রয়েছে। কার্শিয়াংয়ে পৌঁছে তো গিয়েছি, কার্শিয়াংয়ে আমি নাইট স্টেও করব। তবে বন্ধুরা, আগে থেকে কিন্তু কোনো হোটেল আমি বুক করে আসিনি, তাই সবার প্রথম কাজ হলো একটি হোটেলের সন্ধান করা। চেষ্টা করব মেন রোডের ওপরে এবং কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের কাছাকাছি একটি যদি হোটেলের সন্ধান পাই তাহলে বেশ ভালো হয়। তবে যেখানে রুম নিয়ে থাকবো চেষ্টা করব রুমটা যাতে একটু ভিউ রুম হয়, যাতে রুমে বসে পাহাড়ি অঞ্চলের সুন্দর ভিউটাও দেখতে পাই। দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং এইসব জায়গাগুলোতে যেমন মেন রোডের ওপরে মেন মার্কেটের কাছে অলিতে গলিতে আমরা কিন্তু প্রচুর হোটেল দেখতে পাই। তবে কার্শিয়াং এর ক্ষেত্রে একটু অন্যরকম। কার্শিয়াং শহরের মেন মার্কেটের ওপরে বা অলিতে গলিতে কিন্তু হোটেলের সংখ্যা অনেকটাই কম তুলনামূলক দার্জিলিং কিংবা গ্যাংটকের থেকে। তবুও মেন রোডের ওপরে মার্কেট এরিয়ার কাছাকাছি বেশ অনেকগুলো হোটেলের রুম গিয়ে আমি দেখেছিলাম। রুম হিসেবে রুম ভাড়া যেরকম চাইছিল সেটা আমার কাছে একদম গ্রহণযোগ্য মনে হয়নি। কার্শিয়াং রেলওয়ে স্টেশন থেকে আমি কিন্তু 2-4 পা সামনের দিকে হেঁটে এগিয়ে চলে এসেছি, আর এইখানে কিন্তু খুব সুন্দর একখানা ভিউ পয়েন্ট রয়েছে। তার আগে দেখে দিচ্ছি, দেখো এই যে বাসটা যে আসছে ওইখানেই কিন্তু কার্শিয়াং রেলওয়ে স্টেশন। আর এইখানে ভিউ পয়েন্টের কাছে দাঁড়ালে পরে তোমরা কিন্তু ভীষণ সুন্দর ভিউ দেখতে পারবে। তবে দেখো চারিদিকটাই কিন্তু পুরো মেঘে ঢাকা পড়ে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। রোডের ওপরে এখানে বড় বিল্ডিংটা যে দেখতে পারছো এবং লেখা রয়েছে দা অমরজিৎ হোটেল, এখানেই কিন্তু আমি নাইট স্টে করার জন্য রুম নিয়ে নিয়েছি।
এন্ট্রি করেছি আমি হোটেলের ভেতরে। মেন গেট দিয়ে এন্ট্রি করলে পরে সবার প্রথমে চোখে পড়বে কিন্তু রিসেপশন এরিয়া। আর রিসেপশন এরিয়াতে এসেই তোমাদের কিন্তু সবার প্রথমে কথা বলতে হবে যদি তোমরা রুম নিয়ে থাকতে চাও। তাছাড়াও এখানে কিন্তু খুব সুন্দর খাবার দাবারেরও ব্যবস্থা রয়েছে। এই সাইডেও রয়েছে সিটিং প্লেস, এই সাইডে রয়েছে কিন্তু রেস্টুরেন্ট এরিয়া। ভীষণ সুন্দর করে কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা সাজানো গোছানো। তবে বন্ধুরা, আমি যে রুমটা নিয়েছি সেটা কিন্তু ফার্স্ট ফ্লোরে, তার জন্য আমাকে সিঁড়ি ধরে ওপরের দিকে যেতে হবে। কার্শিয়াং শহরের সব থেকে পুরনো নামকরা এবং সুন্দর হোটেলের কথা মাথায় আসলে আমি বলবো হোটেল অমরজিতের কথা। হোটেল অমরজিতের গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু দারুণ সুন্দর করে সাজানো, যেখানে গ্রাউন্ড ফ্লোরে একদিকে দেখতে পারবে রিসেপশন এরিয়া, তার উল্টো দিকে রয়েছে ফুড কর্নার, যেখানে তোমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের কেক, কুকিজ, ডোনাট, তার সাথে ড্রাই ফ্রুট এইসব দেখতে পারবে, যেগুলো তোমরা কিনেও কিন্তু খেতে পারো। একদিকে রয়েছে ক্যাফে, যেখানে প্রিয় মানুষের সাথে বসে চা কফি খেতে খেতে সুন্দর সময় কাটাতে পারো। আর ক্যাফের ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পারবে খুব সুন্দর করে সাজানো রেস্টুরেন্ট এরিয়া। আর পুরো রেস্টুরেন্ট এরিয়াটাই কিন্তু কাঁচ দিয়ে ঘেরা, যেখানে বসে তোমরা শুধু পাহাড়ের অসাধারণ ভিউ দেখতে পারবে। এর আগেও কার্শিয়াং ঘুরতে এসে আমি কিন্তু হোটেল অমরজিতে স্টে করেছিলাম, তাই এইবারও এসে হোটেল অমরজিতের 105 নাম্বার রুমটা নিয়ে নিয়েছি। কারণ বন্ধুরা, এখানকার পরিবেশ এবং পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একখানা হোটেল, যার কারণে আমার কিন্তু বরাবরই ভালো লাগে। আর রুমের ভেতরে এন্ট্রি করলে পরে সবার প্রথমে আমি এই দিক থেকেই শুরু করছি। এখানে রয়েছে কিন্তু টিভির ব্যবস্থা, গরম জলের কেটলি। এখানে দেখো খুব সুন্দর কিন্তু ছোট ছোট পাউচ গুলো রয়েছে, যেখানে সুগার, কফি এবং গুঁড়ো দুধের প্যাকেট আছে। এই সাইডে রয়েছে ওয়ার্ড্রপের ব্যবস্থা। এখন আপাতত আমাদের লাগেজ গুলো বাইরেই রেখেছি, তোমরা চাইলে ওয়ার্ড্রপটা ব্যবহার করতে পারো। ছোট্ট একটা টি টেবিল রয়েছে, কিন্তু সিলপ্যাক একটা জলের বোতল, ছোট্ট একখানা সোফা, যেটা দেখতে বেশ ভালো লাগছে। সামনের দিকে বেশ সুন্দর করে কার্পেট দিয়ে সাজানো। তো বেডটা কিন্তু বেশ বড়, এখানে 4টে বালিশ, ছোট দুটো কুশন এবং একটা টাওয়াল, ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু দিয়ে বেডটাও সাজানো। আর এই যে বেডের পাশে বড় কাচের জানলা, যেখান থেকে কিন্তু বাইরের দিকের অসাধারণ ভিউটা বন্ধুরা তোমরা পাবে। দেখো কার্শিয়াং যে স্টেশনটা রয়েছে সেটাও দেখা যাচ্ছে, পাহাড়ি অঞ্চলের ছোট ছোট বাড়িগুলো দারুণ লাগছে। এই কিছুক্ষণ আগে আমি এসেই দেখলাম যে পুরো সাদা মেঘে কিন্তু ঢাকা পড়ে রয়েছে, এখন আবার আকাশটা পরিষ্কার হওয়াতে বাইরের দিকের ভিউটা বেশ ভালো দেখা যাচ্ছে। তাছাড়াও রুমের ভেতরে কিন্তু লাইট পাখা সমস্ত কিছুই আছে। এই সাইডটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই সাইডে রয়েছে আয়নার ব্যবস্থা এবং ছোট্ট একটা টুল। আর সোজা এখানে দেখো রয়েছে কিন্তু একটা ডাস্টবিনের ব্যবস্থা, অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা তাহলে তোমাদেরকে দেখাই। ওয়াশরুমের গেটটা খুললে পরেই এখানে রয়েছে বড় একখানা বেসিন, আয়নার ব্যবস্থা, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, হ্যান্ড শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট, তার সাথে রয়েছে গিজারের ব্যবস্থা। ঠান্ডার সময়ও যদি তোমরা আসো, মানে অতিরিক্ত ঠান্ডাতে কোনো রকম সমস্যা হবে না। ওয়াশরুমের ভেতরেই একটা সাইডের কিন্তু রয়েছে শাওয়ার এরিয়া, যেখানে বালতি, মগ, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার এবং শাওয়ার সমস্ত কিছু রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তবে বন্ধুরা, তোমাদের আরো একটি কথা বলি, হোটেল অমরজিতের আমি যে 105 নাম্বার ভিউ রুমটা নিয়েছি, আমার কাছ থেকে অফ সিজনে রুম ভাড়াটা নিল কিন্তু 1800 টাকা। এটা যদি তোমরা সিজন টাইমে আসো তাহলে রুম ভাড়াটা বেড়ে হয়ে যাবে 2000 থেকে 2500 টাকার কাছাকাছি। মোটামুটি কার্শিয়াং শহরের মেন রোডের ওপরে যে কটা হোটেল রয়েছে সে কটা হোটেলে গিয়েই কিন্তু আমি যতদূর শুনলাম যে রুম ভাড়াটা কিন্তু একটু চড়া, কারণ এখানে হোটেলের সংখ্যা খুবই কম। আর হোটেল অমরজিতে আমার মনে হয় থাকাটা অনেকটা সেফ, কারণ পরিবেশটা বেশ ভালো, তাই এখানেই আমি উঠেছি। তবে তোমাদের যদি রুম দেখে, ভিউ দেখে এবং বাজেটটা শুনে মনে হয় তোমরা এখানে থাকতে পারবে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু থাকবে। তবে আমি তোমাদের জোর করছি না যে তোমরা হোটেল অমরজিতেই স্টে করো। এবারে যাদের সমস্ত কিছু দেখে ভালো লাগবে, তারা যদি আগে থেকে রুম বুক করতে চাও, আমার ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা রইলো, তোমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা কালেক্ট করে আগে থেকে রুম বুক করতে পারো। তবে আগে থেকে আমি কিন্তু রুম বুক করে আসিনি, আমি এখানে এসে স্পটে রুমটা নিয়েছি। তবে বেশ খানিকক্ষণ হলো আমি বাস জার্নি করেছি, ট্রেন জার্নি করেছি। এবারে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে কার্শিয়াং শহরের আশেপাশে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখার মতো রয়েছে সেগুলো ঘুরে দেখাবো। তার আগে একটু ফ্রেশ হয়ে আসবো। হোটেল অমরজিতে রুম নাম্বার 105 এবং ডাবল বেডরুম আমি নিয়েছিলাম। রুম ভাড়া পড়েছিল 1800 টাকা।
এইবারে যদি আমি দুজনের হিসেব বলি তাহলে আমি আর সৌরভ ছিলাম, আমাদের কিন্তু পার নাইটে মাথা পিছু খরচা হয়েছিল 900 টাকা করে। ফাইনালি বন্ধুরা ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি কিন্তু চলে এসেছি কার্শিয়াং মেন রোডের ওপরে। আসলে দুপুরের খাবার দাবারটা কমপ্লিট করতে হবে। তার আগে তোমাদের বলে দিচ্ছি, হোটেল অমরজিৎ থেকে বাইরের দিকে বেরিয়ে আমি কিন্তু বাঁ দিকের রাস্তা ধরে ঠিক কার্শিয়াং যে স্টেশন চত্বরটা রয়েছে সেই দিকে এগিয়ে চলে এসেছি। এখানে রোডের ওপরে রয়েছে ঘোষ দাদার হোটেল, এখান থেকে কিন্তু দুপুরের খাবার দাবারটা কমপ্লিট করব। কম খরচায় যদি তোমরা বাঙালি খাবার দাবার খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখানে আসতে পারো। আর এই যে এই কাকুরে কিন্তু হোটেল, এখানে কিন্তু খুব সুন্দর করে বসার ব্যবস্থা রয়েছে। আমার ছেলে দুটোকে বসিয়ে দিয়েছি, দেখি দুপুরের খাবারে কি কি অর্ডার করা যায়। আর এই যে সামনের দিকে এরিয়াটা দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু কার্শিয়াং স্টেশন। আজকে দুপুরের খাবারে রয়েছে সাদা ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু বরবটি ভাজা, আলু পটলের তরকারি, ডাল আর চিকেন। পুরো প্লেটটার দাম পড়লো 100 টাকা। যদি তোমরা মাছ ভাত খাও তাহলে দাম পড়বে 90 টাকা। তোমরা মাছ কিংবা চিকেন কোনোটাই যদি না খেতে চাও, তোমরা এখানে নিরামিষ খাবারও পেয়ে যাবে। মাত্র 60 টাকায় কিন্তু পেট ভরে নিরামিষ খাবারও খেতে পারো। চলো, আমার সামনে তো পুরো প্লেট সাজিয়ে খাবার দিয়ে দিয়েছে, খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। যারা বাইরে ঘুরতে এসে বাড়ির খাবার ভীষণভাবে মিস করো এবং ভাবো বাইরে এসো বাঙালি খাবার দাবার খাবো, তাদের জন্য বলছি কার্শিয়াং ভ্রমণে এসে তোমরা কিন্তু এই কাকুর হোটেল থেকে চোখ বন্ধ করে খাবার খেয়ে যেতে পারো। কারণ এইখানে প্লেন নর্মাল তার সাথে বাঙালি খাবার দাবার ভীষণ পরিমাণে ভালো পাওয়া যায়। আর প্রত্যেকটা খাবার কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল। এইদিকে তোমরা যদি ভাবো একটু বেশি টাকা খরচা করে তোমরা ভালো কোনো জায়গা থেকে খাবে, তাহলে বলবো হোটেল অমরজিতে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবারের আইটেম পেয়ে যাবে। সেখানে খাবারের ডিমান্ড প্রচুর বেশি, বাইরে থেকে প্রচুর মানুষজন এসে কিন্তু খাবার খেয়ে যায়। তবে খাবারের দাম প্রত্যেকটাই কিন্তু একটু চড়া। যারা কম টাকায় একটু নর্মাল খাবার দাবার খেতে চাইছো তারা তো এখানে অবশ্যই আসতে পারো। সবটাই আমি তোমাদের জানিয়ে দিলাম, কোথায় গেলে কম খরচায় খেতে পারবে আর কোথায় গেলে বেশি টাকা খরচা হবে। এইবারে পুরোটাই তোমাদের উপরে যে তোমরা নিজেরা কোথায় গিয়ে খাবে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি আমি কিন্তু কার্শিয়াং স্টেশনের একদম ঠিক সামনে। এই যে ব্যাক সাইডে পুরো কিন্তু কার্শিয়াং টয় ট্রেন স্টেশনটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আর এখনো কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দেখো রোডের ঠিক ওপারে কিন্তু এখানে পরপর অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এইখান থেকে শেয়ার গাড়ি ধরে তোমরা কিন্তু শিলিগুড়িতেও পৌঁছে যেতে পারো। তবে দেখো ওই যে গাড়ি স্ট্যান্ড আর এই হলো কার্শিয়াং টয় ট্রেন স্টেশন, তার ঠিক মাঝখান দিয়ে নিচে নেমে যাওয়ার কিন্তু একটা রাস্তা রয়েছে। এই রাস্তা ধরে এখন সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে যাব কিন্তু কার্শিয়াং এর একটা খুব সুন্দর টুরিস্ট পয়েন্টে। খুব সুন্দর পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে হাঁটতে শুরু করেছি। আর সামনে চোখে পড়েছে বিশাল চা বাগান। এ প্রান্ত থেকে ও প্রান্ত কি সুন্দর ভিউ লাগছে। এই দিকের ভিউটা একটু দেখো, সৌরভকে একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো। কিচ্ছু দেখা যাচ্ছে না। তবে আমার মনে হয় পাহাড়ে ঘুরতে আসলে পরে তোমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিউ দেখতে পারবে। কোনো সময় আকাশ পরিষ্কার থাকলে পরে একরকম রূপ নেবে পাহাড়, আর যখন রৌদ্র ওঠে তখন কিন্তু পাহাড়ের এক আলাদা রূপ দেখা যায়। আর এরকম ভিউ দেখতে পেলে তো অসাধারণ লাগে। শিলিগুড়ি শহর থেকে মাত্র 1.5 ঘন্টার জার্নিতে আমি পৌঁছে গিয়েছিলাম কার্শিয়াং শহরে। কার্শিয়াং শহরও একটি শৈল শহর, তবে দার্জিলিং এ যে পরিমাণে ঠান্ডা পড়ে সেই ঠান্ডাটা কার্শিয়াং এ তোমরা পাবে না। কার্শিয়াং এর ওয়েদার সবসময় মনোরম থাকে, তাই বছরে যে কোনো সময় এখানে আসতে পারো। সবুজে মোড়া অসংখ্য চা বাগান, তার সাথে পাহাড়ি অঞ্চলের সুন্দর ভিউ দেখতে দেখতে ফাইনালি চলে এলাম আমি কার্শিয়াং এর খুব সুন্দর একখানা টুরিস্ট পয়েন্টে, যার নাম হলো ইগল ক্র্যাক্স। ইগল ক্র্যাক্স এর এন্ট্রি গেটের ঠিক সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আর সামনের দিকে দেখো বেশ অনেকগুলো কিন্তু সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি ধরে নিচের দিকে কিন্তু তোমরা নেমে যেতে পারবে। তবে বন্ধুরা দেখো, চা বাগানের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরে সিঁড়ি ধরে আমি কিন্তু ওপরের দিকে চলে এসেছি।
তবে বন্ধুরা যে রাস্তাটা ধরে আসলাম, রাস্তাটা কিন্তু মাঝে মধ্যে একটু খাড়াই রয়েছে। তো তোমরা যদি ভাবো যে গাড়ি করে আসবে, গাড়ি ধরেও আসতে পারো। আমি হাঁটা পথেই চলে এসেছি। আমার সাথে 2 ছেলে রয়েছে, ওদের সাথে ফটো শুট করতে করতে, গল্প করতে করতে, হালকা রেস্ট নিয়ে আমি এখানে অনায়াসে মজা করতে করতেই পৌঁছে গেলাম। সামনের দিকে রয়েছে কিন্তু একটা ছোট্ট টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটবো, তারপরে ভেতরের দিকে এন্ট্রি করব। সৌরভকে একটু আমি এগিয়ে আসতে বলবো, কারণ বন্ধুরা এইখান থেকে দাঁড়িয়ে দূরে যে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, পুরো শিলিগুড়ি শহরে যে এখন রোদ্দুর রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে দারুণ সুন্দরভাবে। এইদিকে প্রচুর মেঘ, ওপর থেকে ভিউটা আমি তোমাদের আরো ভালো দেখাতে পারবো। তার জন্য ফটাফট টিকিটটা কেটে আগে ভেতরের দিকে এন্ট্রি করব। পাহাড়ের শান্ত সুন্দর পরিবেশ ও সুন্দর দৃশ্যের জন্য ব্রিটিশ আমল থেকে শুরু করে এখনো পর্যন্ত ঈগল ক্র্যাগ ভীষণভাবে সকলের কাছে জনপ্রিয়। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, মাথা পিছু খরচা হলো 10 টাকা করে। আমার সাথে যে আমার 2 ছেলে রয়েছে তাদের কিন্তু টিকিট খরচা কোনো কিছুই লাগলো না, মানে তাদের একদম ফ্রি। তবে বড়দের শুধুমাত্র টিকিটটা কাটতে হবে। বন্ধুরা, কার্শিয়াংয়ে এই সময় ভিউ কিন্তু ভীষণ সুন্দর, তার সাথে ওয়েদারটা কিছুক্ষণ পরপরই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনো সময় প্রচুর জোরে হাওয়া হচ্ছে, কোনো সময় মেঘে চারিদিকটা ঢাকা পড়ে যাচ্ছে, কোনো সময় আকাশ পরিষ্কার থাকছে। এই মুহূর্তে কিন্তু আকাশটা বেশ পরিষ্কার রয়েছে। তাই দেরি না করে এই যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছ, এর ওপর থেকে চারিদিকের ভিউটা আমি একটু তোমাদের কাছে তুলে ধরবো। ওয়াচ টাওয়ারটা কিন্তু পুরোটাই লোহার তৈরি, সিঁড়িগুলোও যার কারণে পুরোটাই লোহার, এবং পুরোটাই কিন্তু রাউন্ড শেপে সিঁড়িগুলো রয়েছে। তাই যখন তোমরা উঠবে একটু সাবধানে উঠবে, মাঝে মাঝে একটু ফাঁকা রয়েছে, বাচ্চারা যদি থাকে বাচ্চাদের হাতটা শক্ত করে ধরে নেবে। ফাইনালি বন্ধুরা, সিঁড়ি ধরে চলে এলাম আমি কিন্তু ওয়াচ টাওয়ারের একদম ওপরে। ঈগল ক্র্যাগস এর কোথায় কি আছে সেই সম্পূর্ণ ভিউ তো তোমরা দেখতে পারবে, তাছাড়াও পাহাড়ের অসাধারণ ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। কি যে দারুণ লাগছে, পাহাড়ের কোন খাজে কেমন বাড়িঘর, কিভাবে পাহাড় সেজে উঠেছে, কোথায় চা বাগান রয়েছে, সম্পূর্ণ কিছুটাই দেখা যাচ্ছে। আর এই সাইডে দেখো পুরো কার্শিয়াং শহরের একদম বাড়িঘরগুলো কিন্তু দারুণ ভাবে দেখা যাচ্ছে। মেঘের খেলা দেখবে, একটু এইদিকে তোমরা তাকাও। দেখো ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই তুলে ধরবো। দেখো মেঘের খেলা, দেখো পুরো দুটো পাহাড়ের মাঝখান থেকে সাদা মেঘের কিন্তু চাই ওপরের দিকে উঠে যাচ্ছে। কি দারুণ দৃশ্য দেখতে বন্ধুরা। তবে ঈগল ক্র্যাগস যদি তোমরা আসো, এমনি তো প্রত্যেক দিনই খোলা থাকে, শুধু বছরের 2টো দিন, একটা হলো গোর্খাদের মধ্যে যে পুজোটা হয়, যেটা আমার ভিডিওর মাধ্যমে হয়তো তোমরা দেখেছিলে, যে তিলক লাগানো হয়, সেই দিন শুধু বন্ধ থাকে। আর একটা হলো ভাইফোঁটার দিন কিন্তু ঈগল ক্র্যাগস বন্ধ থাকে, তাছাড়া প্রত্যেক দিনই খোলা থাকে। ঈগল ক্র্যাগ কার্শিয়াং শহরের একটি ভীষণ জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে কার্শিয়াং শহরের পাশে থাকা যতগুলো পাহাড় রয়েছে সেই পাহাড়ের সুন্দর ভিউ, চা বাগানের সুন্দর দৃশ্য, তার সাথে তিস্তা উপত্যকার সুন্দর দৃশ্য কিন্তু দেখা যায় দারুণভাবে। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত ঈগল ক্র্যাগস, যেখানে বেশ সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, বিশাল বড় গার্ডেন এরিয়া রয়েছে। গার্ডেন এরিয়ার ভেতরে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, তাই তোমরা ভুলেও কিন্তু ফুল গাছে হাত দেবে না, তাহলে ফাইন হয়ে যেতে পারে। এইবারে তোমাদের আরো একখানা কথা বলি, আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এতটা টুরিস্টের সংখ্যা বেশি ছিল না। বিকেল বেলার পর থেকে টুরিস্টের সংখ্যাও বেড়েছে, তার সাথে কিন্তু যেহেতু আজকে রবিবার, লোকাল মানুষজনেরও কিন্তু ভিড়টা জমেছে। এদিকে দেখো গার্ডেন এরিয়ার মধ্যে রয়েছে বিশাল বড় ডাইনোসর, এই সাইডেও একটা আছে, আর এই দিকেও কিন্তু রয়েছে বিশাল বড় একটা ডাইনোসরের স্ট্যাচু। এগুলো কিন্তু সত্যিকারের নয় বন্ধুরা, এগুলো হলো স্ট্যাচু। সাথে যদি ছোট বাচ্চারা থাকে তারা কিন্তু এইসব জিনিসগুলো দেখে বেশ মজা পাবে। যেমন তোমাদের ডাইনোসরের স্ট্যাচু গুলো দেখালাম, তেমনি দেখো এখানে কিন্তু বেশ সুন্দর একটা গার্ডেন এরিয়ার মাঝখানে রয়েছে
বেশ বড় একখানা বাঘের স্ট্যাচু। বাচ্চারা বলো তো এইসব জিনিসগুলো দেখলে পরে মজা পাবে না? তারাও ভীষণ মজা পাবে। আচ্ছা, এইদিকে এন্ট্রি করলে পরে এখানে দেখো দু সাইডেই কিন্তু দুদিকে মুখ করে বেশ বড় বড় জিরাফের স্ট্যাচু রয়েছে। বেশ ভালো লাগছে, মানে পুরো গার্ডেন এরিয়াটা কিন্তু বাচ্চাদের জন্যই পুরো সুন্দর করে সাজানো। ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউ দেখিয়েছি তো বন্ধুরা, এবারে আরো একখানা সুন্দর ভিউ পয়েন্টে চলে এসেছি। এটাও কিন্তু ঈগল ক্র্যাকস এর ভেতরেই রয়েছে, যেখানে খুব সুন্দর রয়েছে বসার ব্যবস্থা। আর এই দিক থেকে তোমাদের একটু পাহাড়ের সুন্দর ভিউটা দেখাবো। মেঘের তো অসাধারণ খেলা চলছে, যখন থেকে এসছি তখন থেকে শুধু এইসবই দেখে যাচ্ছি। আর পুরো পরিষ্কার একদম পাহাড়ের সুন্দর ভিউ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তবে বন্ধুরা, তোমরা যদি এর ভেতরে এসে কোনো রকম খাবার দাবার খাও, মানে বাইরে থেকে যদি কোনো শুকনো খাবারের প্যাকেট কিনে নিয়ে আসো, তাহলে কিন্তু অবশ্যই প্যাকেটগুলো যেখানে সেখানে ফেলবে না, ডাস্টবিন রয়েছে, ডাস্টবিন ব্যবহার করবে। বাচ্চাদের জন্য রয়েছে খুব সুন্দর একখানা পার্ক, যেখানে খুব সুন্দর দোলনা রয়েছে, স্লিপারের ব্যবস্থা রয়েছে। তাছাড়াও একদম দেখো দোলনাগুলো ঠিক যেখানে রয়েছে তার ব্যাক সাইডে সুন্দর কিন্তু দুখানা হরিণ দুদিকে তাকিয়ে রয়েছে। এখানেও বেশ অনেকগুলো গোলাপ ফুলের গাছ রয়েছে। এই গাছটাতে গোলাপ ফুলগুলো ফুটে আছে, কি দারুণ লাগছে, একটু আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো, গাছ ভর্তি কিন্তু গোলাপ ফুল। এখানেও রয়েছে, সামনের দিকেও রয়েছে। তবে বন্ধুরা, বারবারই বলবো কোনো ফুল গাছে তোমরা হাত দেবে না। যাই হোক, বাচ্চারা যদি সাথে থাকে তারা কিন্তু ভীষণ সুন্দরভাবে এখানে সময় কাটাতে পারবে এবং মজা করতে পারবে। তবে দুঃখের বিষয়, আমি চেষ্টা করব তবুও। সৌরভ, একটু শুধু ক্যামেরাটা ঘোরাও, এই দিকে দেখো। এইখান থেকে কিন্তু হনুমান টকটা দারুণ সুন্দরভাবে দেখা যায়। হনুমানজির মূর্তিটা আমি তো এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে বললাম মেঘের খেলা চলছে, মাঝে মধ্যেই মেঘ এসে কিন্তু ঢেকে দিয়ে যাচ্ছে। তবে বন্ধুরা, আমার কিন্তু ঈগল ক্র্যাকসটা ঘুরে বেশ ভালো লাগলো। তোমরা যদি একদম কম টাকা খরচা করে এইভাবে কার্শিয়াং শহর ঘুরতে চাও, তাহলে কিন্তু আমাকে ফলো করে ঘুরতে পারো। দেখবে একদম লো বাজেটে পকেট ফ্রেন্ডলি একটা কিন্তু তোমাদের ট্রিপ হয়ে যাবে কার্শিয়াং ঘোরাটা। রিশু একা দোলনায় বসতে ভয় পাচ্ছিল বলে ওকে আমার কোলে নিয়ে দোল খেলাম। পরে দেখলাম বোর্ডের মধ্যে লেখা রয়েছে 13 বছরের ওপরের বাচ্চারা বসতে পারবে না। সমুদ্রপৃষ্ঠ থেকে 1458 মিটার উচ্চতায় অবস্থিত শৈলশহর কার্শিয়াং যেমন আরামদায়ক জলবায়ু, সুন্দর সবুজে ঘেরা চা বাগানের জন্য ভীষণভাবে বিখ্যাত, তেমনি কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের সুন্দর ভিউ দেখার জন্য কিন্তু ভীষণভাবে বিখ্যাত। ঈগল ক্র্যাকসের সামনে এখানে কিন্তু পাহাড়টা জুড়ে রয়েছে পুরো চা বাগান। দেখতে এত সুন্দর লাগছিল, নিজেকে আর ধরে রাখতে পারলাম না। যেমনটা সমুদ্র সৈকতে গিয়ে আমি নিজেকে ধরে রাখতে পারি না। তো যাই হোক, অনেককেই দেখলাম এখানে কিন্তু চা বাগানের মাঝখানে এসে ছবি তুলছে। তাই আমিও ভাবলাম একটু চা বাগানের মাঝখানে এসে ভিডিও শুট করি। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর কিন্তু সময় কাটালাম এখানে। তবে যেহেতু বৃষ্টি পড়েছে, পুরো চা বাগানটাই কিন্তু ভেজা ভেজা রয়েছে। যদি তোমরা চাও, তোমরা কিন্তু এখানে এসেও ছবি ক্লিক করতে পারো, ভীষণ সুন্দর ছবি উঠবে। ঈগল ক্র্যাকস দেখে আমি কিন্তু এবারে ফেরার পথে চলে এসেছি আরো একখানা সুন্দর ভিউ পয়েন্টের সামনে। এখন যে রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছে, এই রোডটার নাম হলো নয়া বাজার, মানে পুরো জায়গাটার নাম হলো নয়া বাজার। আর রোডটার নাম এখানে আমি যতদূর দেখলাম বোর্ডের মধ্যে লেখা রয়েছে ক্যাপ্টেন রাম সিং ঠাকুর পথ। তো এই পথটা ধরে তোমরা যদি একটু নিচের দিকে যাও বন্ধুরা, দারুণ সুন্দর কিন্তু ভিউ দেখতে পারবে। তবে দেখো, এইখান থেকে চারিদিকে তাকালে পরে মানে পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু শুধু রয়েছে চা বাগান আর চা বাগান। দেখতে কত সুন্দর লাগছে। এইদিকে দেখো, পুরো কার্শিয়াং শহরের বাড়িঘরগুলো দারুণ ভাবে কিন্তু দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, তোমাদের আমি বলেছিলাম যে হনুমান টক, যেটা কার্শিয়াং এর কিন্তু আরো একখানা টুরিস্ট স্পট, সেটা কিন্তু এইখান থেকে দেখো দারুণ সুন্দর ভাবে দেখা যাচ্ছে। পুরো হনুমানজি কিন্তু হাতে গদা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তবে আমি একটু এই রাস্তা ধরে নিচের দিকে যাব, পুরো চা বাগানের ওই দিক থেকে একটু ঘুরে আসব। ভীষণ সুন্দর ভিউ লাগছে কিন্তু। তোমরা যারা ফটোশুট করতে চাইছো, এখানে চলে আসবে, দারুণ সুন্দর ফটোশুট করতে পারবে। কার্শিয়াং শহরের নামকরণ করা হয়েছিল লেপচা শব্দ করসন রিপ থেকে, যার অর্থ হলো সাদা অর্কিডের স্থান।
তবে বন্ধুরা, এই যে আমরা চা বাগানটা যেটা এখন ঘুরে দেখছি, এই চা বাগানের মাঝখান দিয়ে বেশ সুন্দর জিগজ্যাগ রোড রয়েছে। সেই রোড ধরে একদম নিচের দিকে গেলে পরে অসাধারণ ভিউ তোমরা দেখতে পারবে। বেশ অনেকক্ষণ ধরে এখানে বসে কিন্তু মেঘের খেলা দেখছিলাম, দারুণ সুন্দর সময় কাটলো। তবে এখন কিন্তু প্রায় সন্ধে নেমে এসেছে, তার আগেই বন্ধুরা এবারে হাঁটতে হাঁটতে সোজা চলে যাব কিন্তু আমি এখন মার্কেট এরিয়ার দিকে। দেখি কার্শিয়াং মার্কেট এরিয়াটা ঠিক কিভাবে সাজানো গোছানো, আমি নিজেও ঘুরে দেখবো, তার সাথে তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। সন্ধেবেলা কার্শিয়াং শহরের মার্কেট এরিয়াটা কিন্তু ঘুরে দেখছি। রোডের পাশে দোকানপাট, তো এদিক দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে, তাই বন্ধুরা প্রচুর নয়েজ রয়েছে। তবে তোমাদের আরো একখানা কথা বলে দিই, যেমন দার্জিলিং, গ্যাংটক কিংবা সিমলাতে ঘুরতে গেলে পরে মল রোড দেখতে পাও, যেখানে মল রোডের আশেপাশে কিন্তু প্রচুর দোকানপাট দিয়ে মল রোড গুলো সাজানো থাকে। তেমনটা কিন্তু কার্শিয়াং এ নেই, তবে দোকানপাট প্রচুর রয়েছে। সেটা খাবার দাবারের দোকান বলো, জামা কাপড়ের দোকান বলো, সাজগোজের জিনিসের দোকান বলো, সবকিছুই তোমরা পেয়ে যাবে এই মার্কেট এরিয়াতে। তবে তোমরা যারা রাতের খাবার ভাবছো যে বাইরে থেকে খেয়ে যাবে, তাড়াতাড়ি করে কিন্তু খেয়ে নেবে। মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে কিন্তু কার্শিয়াং এ যে মার্কেট এরিয়া রয়েছে সেটা বন্ধ হয়ে যায়। আর এইবারে আমি কিন্তু মার্কেট এরিয়াটা তো ঘুরে নিয়েছি, সোজা তাই রওনা দেবো আমার হোটেলের দিকে। মার্কেট এরিয়া থেকে যখন আমি হাঁটা পথে রওনা দিলাম আমাদের হোটেলের দিকে, তখন চোখে পড়লো সন্ধ্যের আলোতে সুসজ্জিত হওয়া কার্শিয়াং টয় ট্রেন স্টেশন। তাই দাঁড়িয়ে একটু দেখে নিলাম। এইদিকে দুপুরের খাবারটা যে কাকুর হোটেল থেকে খেয়েছিলাম, সেখান থেকেই কিন্তু রাতের খাবার রুটি আর চিকেন কষাটা প্যাক করে হোটেলে চলে গিয়েছিলাম। খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল পুরো রেডি হয়ে আমি কিন্তু হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। ব্যাক সাইডে দেখা যাচ্ছে হোটেল অমরজিৎ। তবে বন্ধুরা, যদি তোমরা একটা দিন এক্সট্রা নিয়ে আসো কার্শিয়াং ভ্রমণের জন্য, তাহলে কিন্তু দ্বিতীয় দিনে তোমরা গাড়ি বুক করে কার্শিয়াং এর কিছু সুন্দর সুন্দর সাইট সিন ঘুরে দেখে নিতে পারো। এবার গাড়ি ঠিক করতে তোমরা যাবে কোথায়? হোটেল থেকে বাইরের দিকে বেরোলে পরেই রোডের এপাশেই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু লাইন দিয়ে গাড়ি স্ট্যান্ড রয়েছে, প্রচুর গাড়ির অপশন রয়েছে। এখান থেকে তোমরা মিনিমাম 1500 থেকে 2000 টাকার মধ্যে কিন্তু গাড়ি পেয়ে যাবে সাইট সিন ঘোরার জন্য। এইবারে তোমাদের কাছ থেকে যদি এর থেকেও বেশি টাকা চায় তাহলে তোমরা অবশ্যই বার্গেনিং করবে, তারা কিন্তু কম সম করে দেবে। এইবারে তোমরা গাড়ি ঠিক করে তো কার্শিয়াং শহরের আশেপাশে সাইট সিন গুলো ঘুরলে, যাদের কাছে সময় থাকবে। আর যাদের কাছে সময় নেই, শুধুমাত্র একদিনের ছুটিতেই এসেছো, তারা আমার মতো করে অনায়াসেই কিন্তু ঘুরে দেখে নিতে পারো। এইবারে কার্শিয়াং ঘোরা হয়ে গেলে পরে তোমরা যদি শিলিগুড়িতে যাও, তাহলে তোমরা গাড়ি কোথা থেকে ধরবে? দেখো, এই গাড়ি স্ট্যান্ড থেকে তোমরা গাড়ি তো পাবে, তাছাড়াও তোমরা কিন্তু শেয়ার গাড়িরও অপশন পেয়ে যাবে। সামনের দিকে 2-4 পা এগিয়ে গেলে পরেই কার্শিয়াং স্টেশন, স্টেশনের ঠিক পাশেই কিন্তু শেয়ার গাড়ি স্ট্যান্ড রয়েছে। সেইখান থেকে তোমরা গাড়ি ধরে অনায়াসে কিন্তু সিট নিয়ে ভালো করে পৌঁছে যেতে পারো শিলিগুড়িতে। আর যদি তোমরা ভাবো সরকারি বাস ধরবে, তাহলে কিন্তু সিট পাওয়ার চান্সটা একটু কম থাকে, কিন্তু তোমরা হোটেল থেকে বাইরে বেরোলে সরকারি বাসও পেয়ে যাবে। আর সরকারি বাসটা ধরলে পরে কি হয়, কম টাকায় পৌঁছে যাওয়া যায়। এবারে যারা ভাবছো যে কার্শিয়াং ঘুরে আবার দার্জিলিং এ যাবে, তারা কিভাবে যাবে? হোটেল থেকে বাইরের দিকে বেরোলে পরেই তেমনই তোমরা অল্প টাকা খরচা করে কিন্তু একদম সরকারি বাস ধরে অনায়াসে পৌঁছে যেতে পারো দার্জিলিং এ। কিন্তু এই সিট পাওয়ার অপশনটা একটু কিন্তু তোমাদের কম থাকতে পারে। আর যদি তোমরা ভাবো গাড়ি রিজার্ভ করবে, গাড়ি রিজার্ভ করলে পরে তোমরা এখান থেকেও গাড়ি পেয়ে যাবে। সামনের দিকে শেয়ার গাড়ি স্ট্যান্ড রয়েছে, সেইখান থেকেও তোমরা কিন্তু শেয়ারেও পৌঁছে যেতে পারো সিট নিয়ে দার্জিলিং এ। তো বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটি হাইপ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।